করে আমাদের ডায়াসপোরা ভাই বোনরা তারা খুব ভালোভাবে পার্টিসিপেট করেছেন এবং এইটা এই যে দেওয়া হয়েছে এটা প্রশংসা করা হয় এবং অনেকে কাউন্সিল অফ অ্যাডভাইজার যে সামনের দিনগুলোতে সামনের ইলেকশনগুলোতে আমাদের ডায়াসপোরা ভাই বোনরা আরো বৃহৎ বিষয়ে তারা রেজিস্ট্রেশন করবেন এবং তারা অ্যাক্টিভ রোল প্লে করবেন। জি, আমি আপনার যদি নয় আমি করি আপনি শুরুতেই বলছিলেন না, এটা তো প্রথম মিটিং ছিল সেবার পুরোটা এটা 61তম ক্যাবিনেট মিটিং ছিল, রেগুলার উইকলি ক্যাবিনেট মিটিং। আমরা এটা মনে করি না। মানুষ যে বৃহৎ পরিসরে প্রচুর মানুষ 60% মানুষ যে ভোট দিয়েছে সেটাই তো বোঝা যাচ্ছে যে পলিটিক্সটা ছিল মানুষকে এক্সক্লুড করে কোনোভাবে ইলেকশন রিগিং করে ক্ষমতায় টিকে থাকা। এই ইলেকশনটা এবং একটা ফেস্টিভ মুডে হয়েছে, কোনো ভায়োলেন্স হয়নি। মেয়ে আমাদের নারীরা খুব বড় পরিসরে তারা ভোট দিতে পেরেছেন, আমাদের মাইনরিটি ভাই বোনরাও ভালো ভোট দিতে পেরেছেন। এইটাই হচ্ছে তারা যে পলিটিক্সটা করেছে এত বছর সেটার প্রতি এক ধরনের আমি বলবো যে তাদের অনাস্থা প্রকাশ, তাদের প্রতিবাদ, এবং এটা দেখিনি তেমন একটা। আছে অনেকের প্রশ্ন যে এখানে কেমন রিজলভ হবে, মানে স্বীকার হয়েছেন এই সরকার। তো এই বিষয়টা একটু স্পষ্ট করতে পারেন কিনা যে ওনারা আসলে দেশ ছাড়ার ব্যাপারটা উনি ওনার ফেসবুকে দিন করবেন এবং শপথের দিন তারা ফ্ল্যাগ বাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে আসার সময় তারা ওই গাড়ি তাদেরকে পৌঁছে দিবে, কিন্তু ফ্ল্যাগ থাকবে না। এই তারা সবাই দেশেই আছেন, তারা দেশের গর্বিত সন্তান, দেশের সামনের ফিউচারে দেশকে আরো এগিয়ে নিতে তারা পরিষদ হচ্ছে সংস্কার শুরু সেদিকে আসলে শপথটাকে পড়াবেন প্রথমত। আরেকটি হচ্ছে যে আমরা এতদিন দেখেছি বঙ্গভবনে আসলে মন্ত্রী পরিষদের শপথটা হয় সে দক্ষিণ বাজারে হবে। এইটা আসলে কি রাষ্ট্রপতি পড়াবেন নাকি অন্য এই কোশ্চেন থেকে কই বার হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে এইভাবে 2 দিন মন্ত্রিসভা শপথ গ্রহণের 2 দিন আগে দুই ধরনের এক হচ্ছে এইভাবে কখনো মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেওয়া হয়নি। এই সরকার সেটা 10 বছর পরে যে কর্মচারীকে এনে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দিয়েছেন চুক্তিভিত্তিক। আবার মন্ত্রিপরিষদ গঠনের 2 দিন আগে তার পদত্যাগ, কি কারণে সেটা তো জাতিকে জানানো উচিত।
চাইবেন না। আমি আবারও বলি, আমরা এই নিয়ে আজকে একটা স্টেটমেন্ট দিয়েছি। আমরা আসলে ওনার তিনি যখন বলতে চাচ্ছেন, বেশ কিছুদিন আগে উনি এসে দেখা করে এই কথা জানিয়েছেন। চিফ ব্যাংক বলেছেন ইলেকশনের সময় তো ক্যাবিনেট সেক্রেটারি তো প্রশাসনের সাথে তত্ত্বাবধানে ইতিহাসে তার রেজিগনেশন। আমরা যদি সরকারের একটি অংশ ওনাকে কমফোর্টেবল আপনি তো আর আমি যা জানি যা সত্য সেটা আমি বলছি। ধন্যবাদ। শফিক ভাই, আমি হামিদ সিদ্দিকী, মানববন্ধনে কাজ করি। হাত তোলেন ভাই, একটু দেখতেছেন না। হ্যাঁ, আমি হামিদ সিদ্দিকী, মানববন্ধনে কাজ করি। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে তুষ্টতা আমরা দেখেছি যে সরকার জানিয়েছে যে এবং সরকারের প্রধান উপদেষ্টা অত্যন্ত খুশি হয়েছেন যে ভালো একটা নির্বাচন হয়েছে। কিন্তু আমরা জামাতের অধীনে 11 দলের জোট, তারা কিন্তু আজকে নির্বাচন কমিশনকে স্পেসিফিকভাবে 30টি আসনের ব্যাপারে অভিযোগ করেছেন এবং বিভিন্ন নানাবিধ বিষয় নিয়ে আসছে। বিশেষ করে নির্বাচনের আগের দিন বস্তাভর্তি বিভিন্ন জায়গায় টাকা গিয়ে ছড়াছড়ি আমরা দেখেছি। সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি কি করা হয়নি? এই তুষ্টতার পাশাপাশি যদি এই বিষয়গুলি ক্লিয়ার করা হতো তাহলে ভালো হতো। এটা তো ইলেকশন কমিশনের দায়িত্ব। আমি একটা কনস্টিটিউশনাল বডি, তারা এই আপনারা দেখেছেন যে এই প্রথমবারের মতো তা ইলেকশন কমিশনের কোনো কাজে কোনো ধরনের ন্যূনতম ইন্টারফারেন্স বা ইনফ্লুয়েন্স খাটানো হয়নি এই গভর্নমেন্টের তরফ থেকে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি ইলেকশন কমিশনকে এই প্রশ্নটা করবেন। উজ্জ্বল আসি। হ্যাঁ, আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপরে অনেক ধরনের প্রত্যাশা ছিল দেশের প্রত্যেকটা মানুষেরই। আসলে এই সরকারটা কতটা সফল হয়েছে আপনারা যদি মূল্যায়ন করেন বিষয়। আরেকটা হলো যে অনেকগুলো অর্ডিন্যান্স এই সরকার পাস করছে, তো আসলে এইগুলো সংসদে কি পরিমাণ আসলে আইনি পরিবর্তন হতে পারে আপনাদের? আমরা জনআকাঙ্ক্ষার একটি সরকার, এটা একটা রেভলিউশনের ফসল এবং রেভলিউশনের আউটকাম আমরা করি। আমরা আশা করি আমরা যে কাজগুলো হয়েছে সেগুলো সত্যিকার অর্থে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার সমুন্নত করার জন্য, দেশের গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার জন্য, দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থা সবগুলোকে অ্যাকাউন্টেবল করার জন্য আপনার আমার লগুলো করা হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে এক্সিকিউটিভ করে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আমার মনে হয়েছে, এবং আমি 18 মাস এই গভর্নমেন্টকে যতটা ক্লোজলি দেখেছি, আর যেই ধরনের ব্যুরোক্রেসি আমরা পেয়েছি, আর যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি, যেই ধরনের ইনস্টিটিউশন, পুরো সমস্ত ইনস্টিটিউশন ভঙ্গুর ছিল, সেই বিচারে আপনি যদি পুরো এই গভর্নমেন্টের কাজগুলো দেখেন, আপনি প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে আপনি দেখবেন। আমি বলছি না যে আপনি একটা দুটো জিনিস দেখবেন, আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন এরা 90% সফল। জি, মাইকটা দেন না এদিকে, মাইকটা দেন।
হ্যাঁ হ্যাঁ মাইকে শোনা হচ্ছে। প্রশংসা একটু মাইকে শুনতে হয়। বলেন। ধন্যবাদ। আমি জাগো নিউজের প্ল্যানিং এডিটর মনিরুজ্জামান উজ্জ্বল। দীর্ঘদিন আপনাদের এখানে ব্রিফিং কভার করেছি। আপনাদের প্রেসিডেন্টকে বিশেষভাবে ধন্যবাদ, আপনারা নিয়মিত ব্রিফিং করেছেন এবং এর মাধ্যমে আমরা সংবাদ পৌঁছে দিয়েছি। সেগুলো আমি জানতে চাই যে আপনারা মঞ্চে 3 জন আছেন, আজকে সম্ভবত লাস্ট প্রেস ব্রিফিং, যদি আমি ভুল না করি সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, একটু ছোট্ট করে যদি সবাই আপনাদের অনুভূতি বলেন। অন্য এটা একদম লাস্টে উত্তর দিব। আপনি অন্য কোনো সিরিয়াস কোশ্চেন? ইচ্ছা আমি জার্নালিজমে ফিরবো, আর ওনারা 2 জন কি করবেন ওনারাই বলেন। উনি বলবো আমি ইসলামিক জার্নালে ফিরবো আগামী 17 তারিখে অনুষ্ঠানে। আমাদের চাকরির জন্য অপেল হবো, আপনারা আমার জন্য দেখতে পারেন। জানি না আর কি, এখন আমি জাস্ট ইংলিশ সেশনে আছি এখন। আজাদ ভাই অবশ্যই সাংবাদিকতায় ফিরবে। ফোন দিয়েন। উনি যা বলেছেন আর কি আমাদেরকে। এখন জিলানি ভাই বলেন। হ্যাঁ বলেন, জি প্লিজ। থ্যাংক ইউ। এই বিষয়টা আমার মনে হয় যে সত্যি অর্থে কিন্তু আমি মল্লিক বলেন। আমি চেন্নাই কাজ করি। শেষ দিন উজ্জ্বলকে ধন্যবাদ জানিয়েছেন, আমি একটু ধন্যবাদ। আমরা 3 দিন ধরে বলতেছি আজকে শেষ দিন। আমি কে জানি। তো যাই হোক, সেটা হচ্ছে যে একটা জিনিস আপনাদের খুব ভালো লেগেছে, এটা আমাদের গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে বলা, যে এখানে ব্রিফিং শেষ হওয়ার অফিসে যাওয়ার আগেই আমরা এখানে যা হয়ে যেত সেগুলো ক্লিপ আকারে এখানে পেতাম। এটা একটা ভালো, খুব ফাস্ট ছিলেন আপনারা। যার প্রশ্নটা করে ফেলি, সেটি হচ্ছে যে হাতিয়ায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমরা জানি। এইটার প্রাথমিকভাবে কোনো খবর আপনারা জানাতে পারেন কিনা, কারণ এটা বিভিন্ন জায়গায় আলোচিত হয়েছে। আর একটা বিষয় আমরা দেখি যে একটা অভিযোগ উত্থাপন হলো, পুলিশ তদন্ত করছে, গণমাধ্যম লিখছে, সারা বাংলাদেশ ব্যস্ত থাকে, কিন্তু অভিযোগটি যদি ভুয়া হয় সেই ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে কখনোই কোনো কালেই ব্যবস্থা নেওয়া হয় না। এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বলছে আসলে কোনো সংবাদ সম্মেলনে আসেন নাই, এই জন্য আমরা তার কাছে কোনো প্রশ্ন করতে পারি নাই, আপনাদের মাধ্যমে আমরা যতটুকু জানার জানি। তিনি কি আসলে এরপরে কি করবেন? আগে যেভাবে ছিলেন তার কাজ নিয়ে সেভাবেই থাকবেন, নাকি একেবারেই অবসরে চলে যাবেন ফখরুদ্দিন আহমেদের মতো? ধন্যবাদ। ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি যে আমি আপনাকে বলি, উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়েছেন। তো উনি আগের যে কাজগুলো উনি করতেন সেগুলোই তো থাকবে। উনি সোশ্যাল বিজনেসের উপরে কথা বলেন, সোশ্যাল বিজনেস পুরো পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য উনি এইটা নিয়ে সারা বিশ্বেই কথা বলেন। উনি মাইক্রো ক্রেডিটের বলেন, তারপর হচ্ছে তার 3.0 ভিশনের বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলেন। এবং পুরো ওনার লাইফটা ডেডিকেটেড ছিল হচ্ছে পোভার্টিকে কীভাবে ইরাডিকেট করা যায়, সেই কাজটা উনি এখন পর্যন্ত করছেন।
আগামী দিনগুলোতে উনি করবেন। এছাড়া ওনার এনভায়রনমেন্ট একটা বড় ইস্যু, সেই বিষয়ে যাতে নেট জিরো কার্বন এমিশন আমরা যেতে পারি, কেন পৃথিবীকে তো বাঁচাতে হবে। আরেকটা হচ্ছে যে গ্লোবালি আমরা দেখছি যে 2-3টা লোকের কাছে পুরো ওয়েলথটা অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে, তো সেটা নিয়েও উনি কথা বলছেন, গ্লোবালি অনেক কথা বলছেন। এই এই নেট ওয়েলথ ওনার যে 3-0, আরেকটা হচ্ছে 0 আনএমপ্লয়মেন্ট, সেগুলো নিয়েও কথা বলবেন। এটা উনি ওনার মেসেজ খুবই সিম্পল কিন্তু খুবই প্রোফাউন্ড। আরেকটা কি যেন বললেন, হাতিয়ার বিষয়ে তো আপনি দেখেছেন যে একটা হয়েছে। বাকি আমরা যদি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ওইখানে যে সরজমিনে যে আপনারা রিপোর্ট করেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের ইনভেস্টিগেশন আমাদেরকে অনেক ক্ষেত্রে সরকারকে বা জনগণকে আরও জানাতে, আরও বেটার ইনফর্ম করে। অনেক ক্ষেত্রে হয় যে আমরা রিমোট যে কোনো জায়গায়, আমি নিজে জার্নালিস্ট হিসেবে দেখেছি যে আমরা রিমোট একটা জায়গার থেকে আমরা যখন কথা বলি অনেক দূরে, তখন এই পুরো কথাটা সরাসরি ওই জায়গাটা না গেলে এই পুরো কি ঘটনাটা ঘটেছে এটা জানা যায় না। মানে তখন অনেক সময় বিভিন্ন পক্ষের কথা শুনতে হয়। তো এটা আমি সবাইকে ইনভাইট করব, আপনারা কি হয়েছিল পুরোপুরি এই জিনিসটা যাতে আপনারা সরজমিনে যে এটা রিপোর্ট করতে আমি আরও আপনাদেরকে এনকারেজ করছি। আমি সালমান শাহ বলছিলাম, ঢাকা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ থেকে। আপনি প্রধান উপদেষ্টার কথা যেটি বললেন, আপনি তার 303 পরিচালনা করবেন আর দেশের বাইরে চলে যাবেন, এটা উনি কিন্তু এটা থিওরি না, এটা একটা ভীষণ, এটা একটা ভীষণ। দেশে থাকবেন না দেশের বাইরে চলে যাবেন। আর একটা প্রশ্ন হচ্ছে, যেমনটি আমরা জানি যে তার আমন্ত্রণে বিরাট চেয়ারম্যান আশিক চৌধুরী দেশে এসেছে, বিরাট দায়িত্ব নিয়েছে, পরবর্তীতে দেশে থাকবেন, দেশের বাইরে চলে যাবেন। আমরা আসলে খুব অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত এই কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনা আর গ্রামীণ ব্যাংকে উনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তার নামে অপপ্রচার করা হয়েছে, তাকে সে গিয়েছেন উনি 6 তলা এসে, আপনি তো জান নাই, আমি গিয়েছি 6 তলায় ওনাকে পায়ে হেঁটে মোহাম্মদ শাহজাহান সাহেব, উনি ক্যান্সারের পেশেন্ট, তাকে চেয়ারে করে নিয়ে উপরে উঠানো হয়েছে। এই তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী, খুবই প্রাউড বাংলাদেশী। কারণ প্রশ্ন করার আগে একটু ভেবে দেখেন আপনি কি প্রশ্নটা করছেন। আর আশিক চৌধুরীর বিষয়ে আপনি আশিক চৌধুরীকে আপনি কোশ্চেন করতে পারেন। জি শোভা ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম পার্থ রহমান, আমি কাজশুরি করেছি। আপনি অন্তর্বর্তী সরকার 90% এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আপনার পার্সোনাল অপিনিয়ন, আমি একটু আপনার পার্সোনাল অপিনিয়নটাই জানতে চাই যে এই 90 ভাগের মধ্যে মোটা দাগের সফলতাগুলো কি, আর যে 10 ভাগ ব্যর্থতা আছে এই 10 ভাগ ব্যর্থতার মধ্যে মোটা দাগের ব্যর্থতাগুলো কি একটু যদি আপনি মূল্যায়ন করেন। আমার মনে হয় যে আমাদের মূল যেটা সাফল্য সেটা হচ্ছে যে একটা ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করা, দেশের পিস অ্যান্ড একটা যুদ্ধতার পরিস্থিতির মধ্যে ছিল, দেশে একটা অরাজকতা, বাংলাদেশ খুব ইজিলি একটা ক্যাওসে ডিসেন্ড করতে পারত, সেগুলোকে প্রতিহত করা হয়েছে। দেশের আওয়ামী লীগের লিডাররা তারা যদি ভায়োলেন্টলি আউটস্টেড হন তাহলে দেশে 4-5 লক্ষ লোক খুন হবেন। আপনারা দেখেছেন প্রফেসর কীভাবে দেশে স্ট্যাবিলিটি এনেছেন। উনি যেটা কাজ ছিল, যেটা উনি বারবার বলেছেন, একটা হচ্ছে যে রিফর্ম করা, যে কাজটা সেটা গণভোটে পাস হয়েছে। এছাড়া প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের স্ব জায়গায় রিফর্ম করেছে। 1 সপ্তাহের মধ্যে
হ্যাঁ, এই যে যার ফলে আপনি এবং ইচ্ছা করে আপনি এটা বেশি রেটে দিতে পারতেন। এর ফলে দেখেন ওইটার সমস্যা এখনো আমরা টানছি। দেশের থেকে এই একটা লকে সামনে রেখে আরো টাকার উপরে ছুটি হয়েছে। এই একটা ল আপনাকে কিভাবে লিগালি দেশে ক্যাপিটালিজম তৈরি হচ্ছে, ওইটা এক সপ্তাহের মধ্যে ওই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে। এনার্জি সেক্টরে আপনাকে এমন কোনো কাজ নাই আপনি জিজ্ঞেস করতে পারেন রেভিনিউ গ্রোথ কিরকম। আপনি আমাদের আর আজকে সেটা দাঁড়িয়ে এটা যদি আপনি আর একটা লেভেল নেন তাহলে এটাকে বলবো 17-34 বিলিয়ন ডলার। সাথে 123-24 টাকা আছে। আপনি চিন্তা করেন আপনি যদি 1 লাখ টাকা বেতন পান, আপনি যদি সেই আপনার ডলারের দামে যদি ঠেকানো ইয়ে করতে পারি। দুইটা মেজর এগ্রিমেন্ট হয়েছে, একটা হচ্ছে ইউএস এর সাথে এগ্রিমেন্ট, যার কারণে আমাদের অত দুয়ার খুলে যাবে। আর একটা হচ্ছে ইপিএ, যেটা আমাদের সাথে করা হচ্ছে, সেখানে আমাদের একদম মেয়ের পণ্য সেটা জাপানকে সামনে রেখে বা ইউএস এর সামনে রেখে অনেক বিদেশি ইনভেস্টর এখানে ফরেন পলিসি, আমি বারবার বলছি ফরেন পলিসি ল্যান্ডে বর্গা দেওয়া ছিল একটা দেশের কাছে, সেই জায়গা থেকে সরিয়ে এটাকে এই ফরেন পলিসিতে সেগুলো একটা দেখেছে ফ্রিডম অফ স্পিচ যদি বলি, আপনারা শিখতে পেরেছেন, যে কোনো কোশ্চেন করতে পেরেছেন, কেউ গুম হয়নি, কেউ এটার জন্য প্রসিকিউটেড হয়নি। আমি এইভাবে আপনাকে আমি